হ্যালো বাচ্চা পার্টি, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো বলো এক এক করে। চলো, বোর্ডটা দেখা যাচ্ছে তো পরিষ্কারভাবে? চলো, বোর্ডও দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। তো আমরা থার্মোস্ফিয়ারের কাছে ছিলাম। থার্মোস্ফিয়ার বলতে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর, যেই স্তরে আমরা কি দেখেছি, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, আর আয়নিত অবস্থায় সমস্ত অণুগুলি আছে। তো এইখানে একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য আমরা চোখে পড়ে আমাদের। সেই প্রাকৃতিক মনোরম দৃশ্যটা কেমন, আর এই দৃশ্যর কিছু নাম আছে, কোথায় ঘটে, কখন ঘটে, এই ঘটনাগুলো আমাদেরকে জানা দরকার, বাস এইটুকুই। এই প্রকৃতি মনোরম দৃশ্যটাকে বলা হচ্ছে অ্যারোরা। নামটা লিখে দিই। অ্যারোরা। অ্যারোরা এর অর্থ হচ্ছে মেরুপ্রভা বা মেরুজ্যোতি। এখান থেকে একটা পরিষ্কার ধারণা আমরা পাচ্ছি যে অ্যারোরা হচ্ছে মেরুতে দেখা যায়। যেহেতু এর মেরু প্রভা বলা হচ্ছে, মানে মেরুতে যে আলোর প্রভাব সৃষ্টি হয়, কখন সৃষ্টি হয়, মার্চ এবং সেপ্টেম্বরের দিকে এটা বেশি লক্ষ্য করা যায়। এই সময়টাকে বিষুব বলা হচ্ছে, বা ইকুইনক্সের টাইম বলা হয় ইংলিশে। ওকে, আমাদের বিজ্ঞানের ভাষায় ইকুইনক্স বলা যেতে পারে। তো আর এই যে অ্যারোরা সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টি হওয়ার কারণটা কি? দেখো, সূর্য থেকে আগত ইলেকট্রন, প্রোটন, এগুলো তো আসছে। এই ইলেকট্রন, প্রোটন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এসে আটকা পড়ে যায়। এটা একটা গল্পের মতো বলছি, ভালোভাবে বুঝো। ইলেকট্রন, প্রোটন সূর্য থেকে এসে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকা পড়ে যায়। এবার সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিছু গ্যাসীয় কণা আছে। এই ইলেকট্রন, প্রোটনগুলো কি করে, ওই গ্যাসীয় কণাগুলোকে উত্তেজিত করে দেয়। এই উত্তেজিত করার ফলে কি হয়, ওই গ্যাসীয় কণাগুলি থেকে এক এক করে আলো বিকৃত হতে থাকে, ঠিক আছে, আলো বেরিয়ে আসতে থাকে। ওটাই চারদিকে কি হয়, উত্তর বা দক্ষিণ মেরুতে আকাশে একটা আলোর প্রভার সৃষ্টি করে, আলোর ছটার সৃষ্টি করে। এটাকেই আমরা বলবো অ্যারোরা বা মেরুজ্যোতি বা মেরুপ্রভা, ঠিক আছে। কেন হলো, কখন হলো, কি হলো, এটা আমরা জানলাম। চলো, একটু সামান্য লিখেছি, সামান্য, খুব সামান্যভাবেই লিখব। অ্যারোরা, অ্যারোরা মানে মেরুপ্রভা। এটা বাংলায় আমরা লিখছি না এখন, যেহেতু তোমরা বুঝতে পারছো। তো আমরা লিখতে পারি সূর্য থেকে আগত, একটু ভালো করে লিখবে এটা, সূর্য থেকে আগত ইলেকট্রন, প্রোটন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকা পড়ে এবং দরকার নেই, এতটা লেখার দরকার নেই, এটা এইভাবে লেখা যেতে পারে। সূর্য থেকে আগত ইলেকট্রন, প্রোটন এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় অ্যারোরা বা মেরুপ্রভার সৃষ্টি হয়। আচ্ছা, এটা হলো কিভাবে সৃষ্টি হয়। আর কিভাবে সৃষ্টি হয় এর ডিটেলস আমরা বুঝতে পারলাম। দেখো, সূর্য আছে, সূর্য থেকে আগত ইলেকট্রন, প্রোটন, এরকম কি কণাগুলো কি করে, বায়ুর যে গ্যাস, আমাদের যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান আছে, সেই গ্যাসীয় উপাদানগুলিকে এক এক করে উত্তেজিত করে, ঠিক আছে। উত্তেজিত করার ফলে এখান থেকে আলো নির্গত হয়। এই আলোটাই আমরা পৃথিবীর থেকে, এই আলোটাই দেখতে পাই পৃথিবীর বায়ুমণ্ডলের, ঠিক আছে। এখান থেকে আমরা এটা দেখতে পাই, একটা আলোর ছটার মতো সৃষ্টি হয়ে যায়। এটা একটা সাধারণ ডায়াগ্রাম। তো এখানে আর কি লেখা যাবে, টাইম বা সময়, সময় দিয়ে পয়েন্ট করে আমরা লিখতে পারি ইকুইনক্স এর সময়। যদি আমরা মাস অনুযায়ী দেখি, তাহলে লেখা যাবে মার্চ মাস,
এবং সেপ্টেম্বর, ঠিক আছে, মার্চ এবং সেপ্টেম্বরে এইরকম টাইমে এটা দেখা যায় সময়। এরপরে হচ্ছে স্থান। স্থানে আমরা লিখব উচ্চ অক্ষাংশ। উচ্চ অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ বলা হচ্ছে কোথায় কোথায়? উচ্চ অক্ষাংশ বলা হচ্ছে উত্তর মেরু ও দক্ষিণ মেরু এবং এর পার্শ্ববর্তী অঞ্চল, যেই অঞ্চলটাকে বলা হয় অ্যারোরাল জোন, ঠিক আছে, অ্যারোরাল জোন বলা হয় এটাকে। আচ্ছা, একটা ভালো পয়েন্ট এখানে লেখা যেতে পারে যে এই লেখার দরকার নেই, এটা বেসিক একবারে বলে দিচ্ছি, যে ইলেকট্রন এবং প্রোটন কোন ধরনের গ্যাসকে উত্তেজিত করছে সেইটার ওপর ডিপেন্ড করে আলো বা এই অ্যারোরার কীরকম আলো হবে সেইটাকে আমরা দেখতে পাই। মানে ইলেকট্রন বা প্রোটন যাই হোক, এরা কোন ধরনের গ্যাসকে উত্তেজিত করছে তার উপর কি ডিপেন্ড করবে না, এইটা কি আলো নির্গত করবে। আলো নির্গত কার থেকে হচ্ছে? এটাকে উত্তেজিত করার সময় এ যেমন হবে সেই রকম আলো নির্গত হবে। বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান বিভিন্ন ধরনের আলো নির্গত করতে পারে, ঠিক আছে। তাহলে অ্যারোরার রং কার উপর নির্ভর করবে? অ্যারোরার রং নির্ভর করবে কোন ধরনের গ্যাসকে উত্তেজিত করা হচ্ছে তার উপর। ওকে, জটিলতার কিছু আছে কি? না, জটিলতার কিছু নেই, সোজা সোজা জিনিস পড়েছি, এতটাও তোমাদের পড়ার দরকার নেই। তোমরা শুধু মনে রাখবে থার্মোস্ফিয়ারে আমাদের প্রাকৃতিক ঘটনা, এমন একটা ঘটনা ঘটে যার নাম অ্যারোরা, বাস এইটুকু হলেই হচ্ছে। তবুও আমরা কি করব, একটু ডিটেলসে জানার চেষ্টা করব যাতে আমরা খুব ভালোভাবে একটা আইডিয়া রাখতে পারি সব কিছুর উপর। সব জায়গায় হয় না যেটা, সেটাই এখানে হয়, তাহলে একটু তো আলাদা করতেই হবে না, ঠিক আছে। উচ্চ অক্ষাংশে এরিয়া হয়ে গেল, সময় হয়ে গেল, অ্যারোরা কী জিনিস তাও হচ্ছে। এর সাথে সাথে দেখো থার্মোস্ফিয়ারের এইটা অ্যারোরার পয়েন্ট, অ্যারোরার পয়েন্টের পর আমি থার্মোস্ফিয়ারের একটা পয়েন্ট এর সাথে অ্যাড করতে যাচ্ছি। সেই পয়েন্টটা হচ্ছে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ বলতে রেডিও, ঠিক আছে, এখান থেকে প্রতিফলিত হয়, ঠিক আছে। থার্মোস্ফিয়ারের অঞ্চল থেকেই এইখানে কি হয়, বায়ুকণাগুলো আয়নিত অবস্থায় থাকে, তার জন্য এইখান থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। চলো, এটা লেখা হচ্ছে, এইটা দেখো লেখার দরকার নেই, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আমাদের নোটস, তোমরা হ্যান্ড রিটেন নোটস যেটা পাবে সেইটা থেকে লিখবে, বেস্ট হবে, ঠিক আছে। নাও এটা একটু স্ক্রিনশট, ঠিক আছে। চলো মুছে দিচ্ছি এটা। তো থার্মোস্ফিয়ার আমাদের এখান থেকে হলো কমপ্লিট। থার্মোস্ফিয়ারের পর আমাদেরকে আরও দু একটা জিনিস জেনে নিতে হবে, যেইটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার সম্বন্ধে তোমরা পড়বে, বাট ম্যাগনেটোস্ফিয়ার সম্বন্ধে তোমরা হয়তো খুব কম স্টুডেন্টই পড়বে, তাও আবার ফিজিক্সে। আমরা আছি কি করতে, পড়তে। তো ভূপৃষ্ঠ থেকে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বৃদ্ধি সময় এই স্তরে কি হয়, উষ্ণতা বাড়তে থাকে। কোন স্তরের কথা বলছি, আমরা লাস্টে চলে এসেছি একদম এক্সোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। ছায়া প্রকাশনীর বইগুলো দেখো, একদম লাস্টে লেখা আছে এক্সোস্ফিয়ার, আশা করছি তাই লেখা আছে, যদি চেঞ্জ না হয়, যদি ম্যাগনেটোস্ফিয়ার অ্যাড করে থাকে তাহলে খুবই ভালো। তবুও আমরা বলতে পারি যে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা, এবং এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার বৃদ্ধি পায়, খুবই বেশি বৃদ্ধি পায়। যেমন ধরো 1200 ডিগ্রির এবার বা 1600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো সবসময় থাকে প্রায়, ঠিক আছে।
এই রকম আমাদের এখানে আর কিছু বলার নেই। এখানে বলা যেতে পারে যে যদি উপাদান সম্বন্ধে আমরা জানি তখন দেখতে পাবো হাইড্রোজেন এবং হিলিয়ামের উপাদান এখানে বেশি আছে। চলো এটাই আমরা একটু পয়েন্টের আকারে লিখব, আর কিছু নয়। তাহলে আমাদের কি হবে, এক্সোস্ফিয়ার শেষ হবে। তো এক্সোস্ফিয়ার একটু পয়েন্ট করো। এক্সোস্ফিয়ার সংজ্ঞা, সংজ্ঞায় আমরা লিখব কি, পৃথিবী পৃষ্ঠ থেকে, বলে বলে লিখছি, যদি স্ক্রিনশট নিতেও অসুবিধা হয় তখন এখান থেকে বুঝতে পারবে। পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার এর ঊর্ধ্বে বা লেখা যেতে পারে 500 কিলোমিটারের ঊর্ধ্বে, 500 কিলোমিটার অপেক্ষা বেশি, অপেক্ষা বেশি, এইটা আমরা লিখব। উচ্চতার স্তরকে এক্সোস্ফিয়ার বলে। ঠিক আছে, দেখো এটা একদিনের পড়া, বাট একদিনের পড়াটা আমরা একটু বেশি করেই পড়ছি, ডিটেলসে একটু জানা আছে না, তার জন্য ছোটো ছোটো ক্লাস হচ্ছে, একটু একটু করে আমরা পড়ে যাচ্ছি। এখন এইভাবে পড়তে থাকো, তারপরে নোটস একদিনেই তৈরি হবে এটার, বাস আধ ঘন্টার মধ্যে আমরা যে পড়া করেছি তার রিভিশনও করা যাবে, আর সেই অনুযায়ী আমরা কোশ্চেনও সেখান থেকে পেয়ে যাব। তো কোশ্চেন নিয়ে এখন চিন্তা করে লাভ নেই, এখন অনেক টাইম আছে, তাই আমরা কি করব, আস্তে আস্তে ভালো করে জিনিসটা জেনে রাখবো। তাহলে কি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার অপেক্ষা বেশি উচ্চতার স্তরকে এক্সোস্ফিয়ার বলা হচ্ছে। তাহলে হাইট, হাইট সম্পর্কে আমরা লিখব 500 কিলোমিটার থেকে স্টার্ট করে 1000 কিলোমিটার পর্যন্ত প্রায়। ওকে, প্রায় প্রায় কথাটা মনে রাখবে। এরপর একটা পয়েন্ট লেখা যাবে যে উপাদান ও বৈশিষ্ট্য ও বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এখানে 1 নম্বর পয়েন্টে লেখা যেতে পারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এর প্রাধান্য বেশি। এই পয়েন্টটা আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এটা একটা পয়েন্ট হলো। এটা কিসের পয়েন্ট হলো, উপাদানের পয়েন্ট। ওকে, এরপর এর একটা বৈশিষ্ট্যের পয়েন্ট বলি। এর বৈশিষ্ট্যের পয়েন্ট বলা যাবে, এই পেনটা নয়, এই পেনটাই, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। ঊর্ধ্বে উষ্ণতা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। ঠিক আছে, এটা বলা যেতে পারে। এরপর আর একটা পয়েন্ট, এই স্তরে কৃত্রিম, দেখা যাচ্ছে তো, উপগ্রহ
ও মহাকাশ স্টেশন। উপস্থিত। বা অবস্থান করে বা অবস্থিত, যা হোক একটা লিখতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এই স্তরে কি হচ্ছে, কৃত্রিম উপগ্রহ আছে এবং মহাকাশ স্টেশন আছে। দেখা যাচ্ছে পরিষ্কারভাবে? ক্লিয়ারলি, ঠিক আছে। তো আমরা একটু পয়েন্ট করব কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন কোথায় অবস্থিত, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট করব এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস আছে, আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে, এটা পয়েন্ট করব। আর বেশি পয়েন্ট করার সেই রকম কিছু নেই। এটা হচ্ছে আমাদের বেসিক। দেখো 1000 কিলোমিটার পর্যন্ত তো উঠে গেছো, বুঝবো একটু পরে। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা মুছবো এটা। চলো, চলো এরপরে মুছে দিচ্ছি এটা। এক্সোস্ফিয়ার সম্বন্ধে জানলে আমাদের ভৌতবিজ্ঞান ও পরিবেশে যতটুকু বলা হয়েছে আমাদের বায়ুমণ্ডল হিসেবে, সেইটা আমাদের জানা কমপ্লিট হয়ে যায়। বাট তোমরা যখন একটু ডিটেলসে পড়তে যাবে, তখন একটু উপরে পড়বে। ধরো কেউ এই ভৌতবিজ্ঞান পরিবেশের এই পরিবেশবিদ্যা নিয়ে কেউ কিছু পড়ছো, বা পরিবেশের অনেক শাখা আছে বিজ্ঞানের, সেখানে গেছো, তখন দেখবে এর উপরে একটা স্তর থাকে যেখানে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটাকে টোস্ফিয়ার। ওকে, ম্যাগনেটোস্ফিয়ার কাকে বলে, এই ঘটনাগুলো আমরা একটু জানবো। দেখো এক্সোস্ফিয়ারের ওপরে কি হয়, একটা এমন স্তর আছে যেখানে ইলেকট্রন এবং প্রোটন এগুলোই অবস্থান করে, অ্যাকচুয়ালি আয়নিত কণা অবস্থান করে শুধু। এই এরিয়াটাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর ম্যাগনেটোস্ফিয়ারের যে লেয়ারের কাছাকাছি, মানে যেখানে ম্যাগনেটোস্ফিয়ারের আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শেষ হচ্ছে, সেই এরিয়াটাকে বলা হচ্ছে ম্যাগনেটোপোজ, ঠিক আছে। আচ্ছা, এর উচ্চতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। উচ্চতা সম্পর্কে আমরা যদি জানি, তখন আমরা দেখতে পাবো 500 থেকে 1000 পর্যন্ত এর আগে ছিল, এখানে 1000 থেকে স্টার্ট হবে, 10,000 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ। ওকে, জটিলতার কিছু আছে? সোজা সোজা জিনিস, জাস্ট এটাই জেনে রাখা। এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, তোমাদের সিলেবাসও মনে হয় আই থিঙ্ক ম্যাগনেটোস্ফিয়ার নেই। যদি থাকে তো তোমরা লিখবে, যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ম্যাগনেটোস্ফিয়ার কি, কোথায় অবস্থান করে, মাটির নিচে না আকাশের উপরে না বাঁশঝাড়ের ধারে, তো তোমাকে বলতে হবে তো কোথায় আছে। তো আমাদের একটু সম্যক ধারণা রাখা দরকার। দেখো এক্সট্রা অনেক কিছুই হয়, তার মধ্যে এটাও এক্সট্রাও তোমরা ধরে নিতে পারো। তাহলে সংজ্ঞা লেখা যেতে পারে, এক এক করে লিখি, এক এক করে বলি। বেশি কিছু নেই জটিলতার, একদম ছোট, ঠিক আছে। এটি এক্সোস্ফিয়ার এর ওপরের স্তর। এখানে ইলেকট্রন, প্রোটন, চার্জযুক্ত কণা থাকে বা অবস্থান করে বলা যেতে পারে। প্রোটন, চার্জযুক্ত কণা, বায়ুমণ্ডল, এটা আর কি লেখা যেতে পারে, ইলেকট্রন, প্রোটন, চার্জযুক্ত কণা
বায়ুমণ্ডলকে বেষ্টন করে করে আছে বলেই এই স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। NETO, বানান ভুল লিখে দিয়েছি, MAGNETO। ওকে, এটা একটু লিখে রাখো, MAGNETO, এইরকম বানানটা হবে। আমি একটু ভুল লিখেছিলাম। দেখো, এক্সোস্ফিয়ারের ওপরের স্তর এটা, ঠিক আছে? এই স্তরে ইলেকট্রন প্রোটনগুলি আছে, আর এইগুলো থাকার জন্যই একে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলছি, ঠিক আছে? হাইট, এটা একটা পয়েন্ট করি হাইট বলে। এক 1000 কিলোমিটার থেকে স্টার্ট করে 10,000 কিলোমিটার। ওকে, এতটা রেঞ্জ। আর একটা কি পয়েন্ট হয়, উপাদান এবং বৈশিষ্ট্য। ছোট ছোট করে লিখছি, উপাদান ও বৈশিষ্ট্য। 30 মিনিট হয়ে গেছে না, টাইম আছে এখনো। দেখো, উপাদান ও বৈশিষ্ট্যর মধ্যে প্রথম বৈশিষ্ট্য বলা যেতে পারে সৌরবায়ু এই স্তরে আবদ্ধ হয়। সৌরবায়ু এই স্তরে আবদ্ধ হয়, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট বলা যেতে পারে এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায়, তাকে ম্যাগনেটোপোজ বলে, ঠিক আছে? ম্যাগনেটোপোজ কাকে বলে তোমরা অন্যান্য বইয়ে পড়বে, এখন আপাতত ছায়ার বইয়ে এরকম কিছু নেই। এই পেনটা না। 3 নম্বর পয়েন্ট, হ্যাঁ লেখা যাবে, জায়গা আছে। বলা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলের দুটি, 1 মিনিট একটু লিখে দিই তারপরে আমি যাচ্ছি। ম্যাগনেটোপোজ বলয়কে তো দেখো, এই পয়েন্টটা বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপোজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়, ঠিক আছে? এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট হতে পারে, কারণ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখতে পাওয়া যায়, এই কোশ্চেনটা তোমরা পেতে পারো, আশা করছি পাওয়া উচিত যদি তোমরা ভালো স্কুলে পড়ো, বা অন্যান্য স্কুল যেগুলো হচ্ছে আমাদের যেমন বোর্ডের বাইরে, ঠিক আছে?
সেই রকম স্কুলে এইরকম কোশ্চেন তোমরা স্বাভাবিক পেতে পারো। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয় নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপোজ বলয়কে। যেমন জিনিসটা আমরা একটু ডিটেলসে জানবো, একটু দেখব। দেখো, যদি আমরা এটা পৃথিবী ধরি, এটা নিরক্ষরেখা, ঠিক আছে? এক মিনিট। এই যে বিভিন্ন স্তরগুলো এক এক করে আছে, ঠিক আছে? এই যে দুটো স্তর আছে, যেমন ম্যাগনেটোপোজ বলয়, নিরক্ষীয় অঞ্চলের দুটো ম্যাগনেটোপোজ এরিয়া, এই বলয়গুলোকে বলা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, ঠিক আছে? কেন বলা হচ্ছে এটা এখন জানার দরকার একটুকুনো নেই, শুধুমাত্র এটা মনে রাখো, নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপোজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়, ঠিক আছে? যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের ভৌতবিজ্ঞানে এরকম কিছু থাকে, তাহলে অবশ্যই আমি ডিসকাস করব যে এই পয়েন্টটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কেন বলা হয়। আজকে এই পর্যন্তই থাক। একটু স্ক্রিনশট নেওয়ার দরকার তোমাদের, বা লিখে নেওয়ার দরকার। আমি একটু সরে যাচ্ছি, তোমরা লিখো, তারপরে ক্লাস ছুটি। তো এটা লেখা হয়ে গেছে। দেখো, এইটা আমাদের কি হলো আজকে হচ্ছে এই যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর, এই বায়ুমণ্ডলের স্তরটা আমরা শেষ করেছি। কি পড়েছি প্রথম থেকে একবার জেনে নিই। প্রথমে আমরা দেখেছি ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসো, তারপর থার্মো, তারপর এক্সো, তাই তো? তারপর ম্যাগনেটও দেখেছি। আর তার মধ্যে থার্মোর মধ্যে আমরা দেখেছি আয়নোস্ফিয়ারের একটা লেয়ার, ঠিক আছে? ডিইএফ লেয়ার, তার ভিতরে ডি লেয়ার নিচে থাকে, এবং থার্মোস্ফিয়ারের ই লেয়ার এবং এফ লেয়ারের কিছুটা অংশ থাকে, আয়নিত অবস্থায় থাকে এখানে দেখলাম। আর তার সাথে সাথে আমরা আজকেও দেখেছি অ্যারোরা, আর তার সাথে এক্সোস্ফিয়ারের কিছু, আর ম্যাগনেটোস্ফিয়ার সম্বন্ধে হালকা করে আমরা জেনেছি। আর যতটা জেনেছি পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট, এনাফ, যথোপযুক্ত, যা বলা যায় তাই। এর ওপরে আর আশা করি সেই রকম কোনো টিচার কোশ্চেন করবে না। যা কোশ্চেন আসবে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে 1%ও কোশ্চেন আসার এখান থেকে আমি আশা করি যে এখান থেকে এর বাইরে কোশ্চেন দেওয়ার মতো সেরকম জায়গা নেই তোমাদের জন্য। তোমরা যদি বড় হতে তাহলে কোশ্চেন অনেক থাকতো, বাট এখানে জাস্ট এটা এনাফ। অনেক বেশি বলা হয়েছে। আমরা কি করেছি, যে বেশিগুলো এখন জেনে রাখছি না, পরে যখন এই 6 দিনের ক্লাস, 3-4 দিনের বা 5 দিন 6 দিনের ক্লাস যখন একবারে শেষ করব, 30 মিনিটে শেষ করব, তার শর্ট লিস্টেড করে পড়ব, তখন আমাদের কি অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই থাক। পরের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আসছি। তো জয় হিন্দ, গুড নাইট। 26শে জানুয়ারির জন্য সবাইকে জয় হিন্দ জানাচ্ছি। বন্দে মাতরম। আজকের জন্য এইটুকুই থাক, ওকে।